নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনের প্রশ্নোত্তর। আমরা এতদিন ধারাবাহিকভাবে প্রোগ্রামিং এর উপরে অনেকগুলো ক্লাস আপলোড দিয়েছি। আজকে সর্বশেষ ক্লাস অনুশীলনের প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন অনুবাদকের কাজ হলো সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত করা। একটা করে নির্দেশ মেশিন কোডে রূপান্তরিত করা নাকি মেশিন কোডকে পাইথন কোডে রূপান্তর করা। তাহলে প্রথম অপশন দেয়া আছে কি 1 ও 2। 1 ও 2 একে আছে কি সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত করা, আর একটি করে নির্দেশ মেশিন কোডে রূপান্তরিত করা, মেশিন কোডকে পাইথন কোডে রূপান্তরিত করা। তাহলে কি হবে 1 ও 2 মেশিন কোডে রূপান্তরিত করা। তাহলে 1 ও 2 এটা কারেক্ট। দ্বিতীয় প্রশ্ন, পাইথন ভাষায় মনিটরে কোন লেখা প্রদর্শন করার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করা হয়। যেমন প্রিন্ট ফাংশন, প্রিন্ট এফ এখানে শুধু একটা, আর এখানে প্রিন্ট আর প্রিন্ট আইএন। তো তার সঠিক উত্তর হবে প্রিন্ট, এটা হবে সঠিক উত্তর প্রিন্ট ফাংশন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি পাইথন ভাষায় ভেরিয়েবলের সঠিক নাম। 9 ABC, তারপরে যে একটা ডলারের চিহ্ন, এটা অবশ্যই এরকম হওয়া উচিত ছিল, ভেরিয়েবল প্রিন্ট ন্যাশনাল আইডি। তাহলে এটা সঠিক উত্তর হবে, এটা হবে সঠিক উত্তর। পাইথন ভাষায় y=int.8 হলে প্রিন্ট y এর মান কত হবে। প্রিন্ট y এর মান, তারপরে ইন্টিজার, তাহলে y এর মান হবে 2, পূর্ণ সংখ্যা। তার মানে আমি ভিতরে যতই ফ্লোটিং সংখ্যা লিখি না কেন, কিন্তু এটা আমাকে ইন্ট, যেহেতু আমি ডাটা টাইপ ঘোষণা দিয়েছি, সে কারণে আমাকে এই 2 ফলাফল দেবে। আচ্ছা, পাইথন ভাষায় a=5, b=2, y=a মডুলাস b হলে প্রিন্ট y এর ফলে এর মান কত হবে। 1, 2, 3, 5 হবে 2। নিচের পাইথন কোডটি লক্ষ্য করো। ফর i in range 1 থেকে 6 প্রিন্ট ICT। এখানে ICT লেখাটি কতবার প্রদর্শিত হবে। 1, 5, 3, 6। তাহলে এই কাজটা কিন্তু আমরা করেছিলাম, এটা হবে খ। তাহলে এটা কিন্তু ওই 10 নং প্রোগ্রামে আমরা করেছিলাম এটা ব্যবহার। আমরা এই ফরের 10 নং প্রোগ্রাম ব্যবহারিক সমস্যা 10 নম্বরে এটা করেছিলাম। আচ্ছা, এবার উত্তরগুলো মিলিয়ে নাও, এটা আমি একবারই করে দিয়েছি, এটা দরকার নেই। এবার সংক্ষিপ্ত প্রশ্ন, মেশিন কোড কি। প্রোগ্রাম কোডকে মেশিন কোডে রূপান্তর করা হয়। কাস্টিং কনস্ট্রাক্টর ফাংশন বলতে কি বোঝায়, কয়েকটি ফাংশনের নাম লিখো। আর 1 থেকে 100 পর্যন্ত ধনাত্মক সংখ্যা যোগফল নির্ণয়ের জন্য হোয়াইল লুপ ব্যবহার। আর ব্রেক ও কন্টিনিউ হবে। মেশিন কোড কি। মেশিন কোড হলো কম্পিউটারের বোঝার উপযোগী সরাসরি বাইনারি ভাষা 0 এবং 1, যা CPU এক্সিকিউট করতে পারে। এটি নির্দেশনার জন্য নির্দিষ্ট বাইনারি নির্দেশ দেয় এবং এটি সর্বনিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা। উদাহরণ 10111, এটা হচ্ছে একটা বাইনারি ভাষা। এটি মেশিন কোড যা নির্দিষ্ট ইনস্ট্রাকশন নির্দেশ করে। প্রোগ্রাম কোডকে মেশিন কোডে রূপান্তরের উপায়। প্রোগ্রাম কোড যেমন সি, জাভা, পাইথন ইত্যাদি সাধারণত মানুষের জন্য বোধগম্য ভাষায় লেখা হয়। এটি সরাসরি কম্পিউটার বুঝতে পারে না, তাই একে মেশিন কোডে রূপান্তর করা হয়। এই রূপান্তরের উপায়গুলো হলো কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। কম্পাইলার কাকে বলে, কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে নিয়ে একবারে মেশিন কোডে অনুবাদ করে, যেমন C++ প্রোগ্রামের জন্য GCC কম্পাইলার ব্যবহার করতে হয়। আর ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে কোড পড়ে এবং তাৎক্ষণিকভাবে মেশিন কোডে রূপান্তর করে বা অনুবাদ করে।
ধরুন পাইথন, তাহলে এই পাইথনে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম ইন্টারপ্রেটারে ব্যবহৃত হয়। আর অ্যাসেম্বলি ভাষায় কোডকে মেশিন কোডে রূপান্তর করে। এটি মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা। পাইথন হচ্ছে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। তাহলে মেশিন কোড কম্পিউটারের জন্য একমাত্র বোধগম্য ভাষা। প্রোগ্রামাররা হাই লেভেল ভাষায় কোড লেখে এবং কম্পাইলার, ইন্টারপ্রেটার ও অ্যাসেম্বলার এর মাধ্যমে সেই কোড মেশিন কোডে রূপান্তরিত হয়, যাতে কম্পিউটারটা কার্যকরভাবে এক্সিকিউট করতে পারে। 8 নং প্রশ্ন বইয়ের, তোমাদের বইয়ের 8 নং প্রশ্ন হচ্ছে কাস্টিং কনস্ট্রাক্টর ফাংশন বলতে কি বোঝায়? কয়েকটা ফাংশনের নাম লেখো। কাস্টিং কনস্ট্রাক্টর ফাংশন বলতে বোঝায় যা একটা ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে রূপান্তর করে, টাইপ কনভার্সন বা কাস্টিং। সাধারণত এটি C++ প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত হয়, যেখানে একটি অবজেক্টকে অন্য ডেটা টাইপে রূপান্তর করার জন্য স্পেশাল কনস্ট্রাক্টর বা টাইপ কনভার্সন ফাংশন ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর কাস্টিং কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে? ধরা যাক একটা ক্লাস আছে ডিস্টেন্স নাম। আপনি যদি ইন্ট টাইপের ডাটা দিয়ে ডিস্টেন্স অবজেক্ট তৈরি করতে চান, তাহলে ইন্টকে ডিস্টেন্স ক্লাসে কনভার্ট করার জন্য একটা কাস্টিং কনস্ট্রাক্টর দরকার হয়, যেমন সিপিপি লাস্ট ডিস্টেন্স ইন্ট মেটার, পাবলিক ডিস্টেন্স ইন্ট কাস্টিং কনস্ট্রাক্টর হচ্ছে মেটার এন। আচ্ছা, তাহলে এখন নিচের কোড ইন্ট থেকে ডিস্টেন্স অবজেক্ট তৈরি করা হবে। একটা প্রোগ্রামিং এর কাজ, কয়েকটি কাস্টিং রিলেটেড ফাংশনের উদাহরণ। ডিস্টেন্স ইন্ট থেকে ডিস্টেন্স অবজেক্ট কনভার্ট করে, আর অপারেটর ইন্ট ডিস্টেন্স অবজেক্ট থেকে ইন্টে কনভার্ট করে। আর টাইম ফ্লোট টাইপ থেকে টাইম অবজেক্টে রূপান্তর। অপারেটর ডাবল অবজেক্ট থেকে ডাবল টাইপে রূপান্তর। অপারেটর স্ট্রিং অবজেক্টকে স্ট্রিং টাইপে রূপান্তর করে। তাহলে সবশেষে বলা যায় যে কাস্টিং কনস্ট্রাক্টর ফাংশন হলো এমন একটা কনস্ট্রাক্টর যা ডেটার ধরন পরিবর্তন করে একটা ক্লাস অবজেক্টে রূপান্তর করে। এটি প্রোগ্রামের নমনীয়তা ও রিডেবিলিটি বাড়ায় এবং টাইপ কনভার্সনকে সহজ করে দেয়। এবার 9 নম্বর প্রশ্ন, 1 থেকে 100 পর্যন্ত ধনাত্মক সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য লুপ এবং হোয়াইল লুপ ব্যবহার করে দুটি প্রোগ্রাম লেখো। আমাদের বইয়ের প্রশ্ন নির্ণয়ের জন্য লুপ এবং হোয়াইল লুপ ব্যবহার করে প্রোগ্রাম করেছে। এই প্রোগ্রামটা কিন্তু আমরা 17 নং প্রোগ্রামে করেছিলাম ব্যবহারিক সমস্যা এবং প্রোগ্রাম বইয়ের মধ্যে কোনটি সুবিধাজনক বিশ্লেষণ করে। তো 1 থেকে 100 পর্যন্ত হোয়াইল এবং দুটি পৃথক দেওয়া হলো। আচ্ছা, তাহলে ফর লুপ ব্যবহার করে, এই ফর লুপের ব্যবহার ইনক্লুড ইন্ট মেইন এটা লিখে এটা প্রিন্ট 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল সাম। আর হোয়াইল লুপ ব্যবহার করে ইনক্লুড ইন্ট মেইন হোয়াইল is less than or equal sum প্রিন্ট 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল সাম রিটার্ন 0। তুলনামূলক বিশ্লেষণ ফর লুপ বনাম হোয়াইল লুপ। দিক, ফর লুপ এক লাইনে আর হোয়াইল লুপ গঠন কিছুটা দীর্ঘ, সাধারণ গঠন। ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ও ইনক্রিমেন্ট থাকে, আলাদাভাবে ইনিশিয়ালাইজেশন ও ইনক্রিমেন্ট লিখতে হয়। পড়তে সহজ, সংক্ষিপ্ত ও সরাসরি বোঝা যায়, তুলনামূলকভাবে কিছুটা বেশি লাইনে থাকে। পছন্দনীয়তা, সাধারণ গণনামূলক রূপে বেশি ব্যবহৃত হয়, আর যেখানে লুপ চালানোর শর্ত আগে থেকে জানা যায় না সেখানে উপযোগী। আর গঠনযোগ্যতা বেশি কম। উপসংহার 1 থেকে 100 পর্যন্ত নির্দিষ্ট সংখ্যার জন্য লুপ চালাতে হলে ফর লুপ বেশি সুবিধাজনক, কারণ এটি সংক্ষিপ্ত, পড়তে সহজ, নির্দিষ্ট সীমার জন্য আদর্শ। তাই এই ক্ষেত্রে ফর লুপ ব্যবহার করাই অধিক উপযোগী। এবার তোমার প্রশ্নে কন্টিনিউ স্টেটমেন্ট বলা হয়েছে, সম্ভবত এটি কন্টিনিউ স্টেটমেন্ট বোঝানো হয়েছে। এটা প্রশ্নে ব্রেক এবং কন্টিনিউ ব্রেক কন্টিনিউ স্টেটমেন্ট দুটির সঠিক ব্যাখ্যা দেওয়া হবে। ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হয় লুপ, ফর, হোয়াইল, ডু হোয়াইল, সুইচ স্টেটমেন্ট থেকে লুপ শেষ হওয়ার আগে তখন বেরিয়ে আসতে ব্যবহার। যখন কোনো নির্দিষ্ট শর্ত পূরণ হয় তখন আর লুপ চালানোর দরকার না থাকলে ব্রেক দিয়ে লুপ বন্ধ করা হয়। উদাহরণস্বরূপ সি প্রোগ্রামিং ভাষা। ইনক্লুড এটা আলোচনা করেছি।
আউটপুট 1 2 3 4, তাহলে i 12 5 হলে লুপ বন্ধ হয়ে যায়, তাই 5 আর দেখা যায় না। এবার কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা হয় লুপের ভিতর থেকে বর্তমান ধাপ বাদ দিয়ে পরবর্তী ধাপে চলে যাওয়ার জন্য। যদি কোনো শর্ত পূরণ হয় এবং আমরা লুপের বাকি অংশ এড়িয়ে পরবর্তী ইটারেশন এখানে হচ্ছে আউটপুট হবে 1 2 3 4 5। এখানে i 3 কন্টিনিউ স্টেটমেন্টের কারণে প্রিন্ট এফ অংশ স্কিপ হয়ে যায়। তুলনামূলক পার্থক্য বিষয় কাজ পুরো লুপ থেকে বেরিয়ে আসে, শুধুমাত্র চলমান ধাপ বাদ দিয়ে পরবর্তী থেকে যায়। লুপের প্রভাব কোথায় ব্যবহার? লুপ বন্ধ করে লুপ সুইচ, লুপ চালু থাকে। আচ্ছা, ব্রেক ব্যবহার করে লুপ একবার বন্ধ হয়ে যায়, আর কন্টিনিউ ব্যবহার করে শুধু বর্তমান ইটারেশন বাদ পরে লুপ চালু থাকে। লুপের শর্ত অনুযায়ী নিয়ন্ত্রণ আনতে এই দুটি স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের বইয়ের অনুশীলনের প্রশ্নোত্তর। খুব দ্রুত দেওয়ার চেষ্টা করলাম, জমি করে দেখে নিবে। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।